গুড মর্নিং ফ্রেন্ডস, এখন আমি আছি লাচেন শহরের একটা হোমস্টেতে। এখন বাজে প্রায় সকাল 7টা, আর কিছুক্ষণের মধ্যেই গুরুদংমার লেকের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। কিন্তু তার আগে এই হোমস্টের বারান্দা থেকে যে সুন্দর ভিউটা, সেটা আপনাদের সাথে শেয়ার না করে পারছি না। দেখুন কত সুন্দর ভিউ। এই বাড়িগুলোর ছাদে আকাশ নেমে এসেছে। ফ্রেন্ডস, এখন সকাল 7টা, আর এখন আমরা গুরুদংমার উদ্দেশ্যে নিয়ে গেছি। এখন গাড়িতে আছি, দেখতে পাচ্ছেন, আর সাথে কপুর নিয়েছি। আমাদের যিনি হোমস্টে মালকিন, ওই ভদ্রমহিলা বললেন যে অসুস্থ হওয়ার আগে থেকেই এগুলো নিতে, কারণ অসুস্থ হয়ে যাওয়ার পরে আর কোনো কাজ করে না। পাহাড়ের উপরের দিকে হাই অল্টিটিউডের কারণে অনেক সময় শরীর খারাপ হতে পারে, যেমন মাথা ব্যথা, বুকে ব্যথা, নাক থেকে ব্লাড আসা, শ্বাসকষ্ট, এমনকি সেন্সলেস হওয়ার মতো ঘটনাও ঘটতে পারে। আর এইগুলো এড়াতে সাথে ক্যারি করতে হবে অক্সিজেন সিলিন্ডার। এখানে ছোট ছোট সিলিন্ডার পাওয়া যায় যে কোনো জায়গায়, যে কোনো দোকানে, এমনকি মুদি দোকানেও এখানে ছোট অক্সিজেনের বোতল কিনতে পাওয়া যাবে। এছাড়া কর্পূর আর কিছু শুকনো খাবারও, যেমন ছোলা বুট ভাজা, মুড়ি, পপকর্ন, চকলেট, যেগুলো সুস্থভাবে পৌঁছতে সাহায্য করবে। আর হ্যাঁ, এখানে কিন্তু প্লাস্টিক জলের বোতল একদম অ্যালাউড নয়, তাই আপনারা আপনাদের পার্সোনাল জলের বোতল ক্যারি করবেন। আজকের ডেট হলো 4 ফেব্রুয়ারি, সাল 2025। এখন পর্যন্ত এখানে বরফ পড়া শুরু হয়নি, কিন্তু যে কোনো জায়গায় টুকরো টুকরো বরফ ছড়িয়ে ছিটিয়ে দেখতেই পাবেন। বরফ না থাকলে কি হবে, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ, আর ঠান্ডাও ভীষণ। আমার হোমস্টে থেকে আমার রুমে 2টো ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছিল, বেশ ভারী ব্ল্যাঙ্কেট, কিন্তু তারপরেও আমি আমার পার্সোনাল একটা ব্ল্যাঙ্কেট ক্যারি করেছিলাম। টোটাল 3টে ব্ল্যাঙ্কেট নিয়ে আমি রাতে ঘুমিয়েছিলাম। প্রচণ্ড ঠান্ডা, আর ঠান্ডার কারণে আমি গরম জলের বোতল নিয়ে বিছানাটাকে গরম করেছিলাম। এমন মনে হচ্ছিল আমি যেন ভেজা বিছানাতে শুতে এসেছি। যাই হোক, গরম জলের বোতল নিয়ে তো তৎক্ষণাৎ প্রবলেমটা মিটলো, কিন্তু তারপরে যেটা হয়েছিল, মাঝরাতে দেখি উপরের লেয়ারে যে ব্ল্যাঙ্কেটটা রয়েছে সেটা পুরো ভিজে গেছে। কি আজব কাহিনী। আমি ভাবলাম ছাদ ফুটো হয়ে গেছে নাকি, পরে বুঝতে পারলাম না, পেপারেই এরকম হচ্ছে। আর এখানে বিদ্যুতের পাওয়ার ভীষণ কম, যার কারণে রুম হিটার চালানো যায় না। দেখতেই পাচ্ছেন, সুন্দর পাহাড়ি গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। মাঝে মধ্যে রাস্তার পাশে 2-1টা ছোট ছোট ঘর দেখতে পাওয়া যাচ্ছে। ভীষণ ভালো লাগছে আমার। আপনারাও বুঝতে পারছেন কত সুন্দর জায়গা, দেখে মন ভরে যাচ্ছে। যদিও বা এখন তেমন কোনো বরফ নেই, কিন্তু ঠান্ডার কমতি নেই। বরফ থাকলে না জানি আরো কত ঠান্ডা হতো। লাচেন থেকে গুরুদংমার যাওয়ার পুরো রাস্তাটাই আমি ভিডিও করার চেষ্টা করেছিলাম, কিন্তু এখানে অধিকাংশই আর্মি এরিয়া, তাই সেই জায়গাগুলোতে ভিডিও করা বারণ। যদিও কেউ পাহাড়াই ছিল না, আমি চাইলে ভিডিও করতেই পারতাম, কিন্তু দেশের সুরক্ষার আগে আমার ভিডিও ব্লগিং কি। যাই হোক, আমি রাস্তার যতটা ভিডিও নিতে পেরেছি ততটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনারা যারা নিজেরা ড্রাইভ করে আসতে চাইছেন, তাদের জন্য এটা হেল্পফুল হবে আশা করি। এই ভিডিওতে একটু যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য কিছু দূর পর পর গিয়ে চেঞ্জ হচ্ছে। এখানে যেমন গাছের রঙগুলো একটু ব্রাউন কালার, কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে, তার একটু পরে গিয়ে দেখতে পাবেন গাছের রঙগুলো অন্য কালার। কোথাও দেখবেন ডার্ক সবুজ, কোথাও দেখবেন লাইট সবুজ, আবার কোথাও গাছের সাথে বরফ জমে আছে, কোথাও গাছপালা একেবারেই নেই, বড় বড় পাথর। এই সৌন্দর্যটা উপভোগ করতে এই ভিডিওটা পুরোটাই মনোযোগ দিয়ে দেখুন, বেশ ভালো লাগবে। এখানকার লোকাল ড্রাইভারগুলো প্রচণ্ড ফাস্ট গাড়ি চালায়। ওরা প্রায় রোজই এখানে আসে, আর তাই রাস্তার কোথায় কে আছে ওদের মুখস্থ। নিজের লেন ধরে হু হু করে টেনে বেরিয়ে যাচ্ছে, একেবারে চোখের নিমেষে হাওয়া। আমরা এই গাড়িটার কিছু দূর পিছু করার চেষ্টা করেছিলাম, কিন্তু তারপরে দেখলাম এই প্রাকৃতিক সৌন্দর্য তো ওরা রোজ দেখে, তাই ওদের ধীরে যাওয়ার কোনো ইচ্ছে নেই। কিন্তু আমি এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাই, তাই ধীরে যাওয়াটাই ভালো। এখানে রাস্তার অবস্থাটা দেখুন। রাস্তা বলতে কিছুই ছিল না, পাহাড় ধসে পুরোটাই শেষ হয়ে গেছিল। এখন সেটা মেরামতের কাজ চলছে,
কিন্তু পুরোটা কমপ্লিট হয়নি। খুব ধীর গতিতে এখানে রাস্তার কাজ চলছে। পাহাড় ধস তো অনেকদিন আগেই হয়ে গেছে, কিন্তু আমার মনে হচ্ছে এখানে যতখানি রাস্তা খারাপ হয়েছে ততটা শ্রমিক নেই। খুব কম পরিমাণে শ্রমিকই এখানে কাজ করতে দেখেছি আমি, তাই হয়তো বা রাস্তার কাজ ধীর গতিতে এগোচ্ছে। খুব যে বেশি রাস্তা খারাপ সেটা বলবো না, অনেক রাস্তা আছে ভালো। মনে করুন 4 ভাগের 1 ভাগ রাস্তা খারাপ, কিন্তু যতটুকু খারাপ সেটা খুব বিপজ্জনকভাবে খারাপ। তাই আপনারা যারা আসবেন অবশ্যই সাবধানে আসবেন। আর আমি বলবো এখানকার লোকাল ড্রাইভার নিতে, কারণ ওরা সবটাই জানে। একই রাস্তা এত খারাপ, আর যতটুকু আছে ততটুকু খুব সরু, উল্টো দিক থেকে গাড়ি আসলে বিপদে পড়তে হচ্ছে। তাই আপনারা যারা আসবেন অবশ্যই মানসিক প্রস্তুতি নিয়ে আসবেন। আর রাস্তাটা ঠিক হয়ে গেলে আপনারা নিজেরাই ড্রাইভিং করে আসতে পারেন, এখনও আসতে পারেন, কিন্তু এখন রাস্তাটা খারাপ, একটু কষ্ট হচ্ছে। আর তখন একটু আরাম করে ঘুরতে পারবেন ফ্যামিলি নিয়ে। সামনের রাস্তাটা দেখুন, ক্যামেরাতে অতটাও বোঝা যাচ্ছে না কতটা খাড়া ঢাল। এটা প্রচণ্ড খাড়া ঢাল, সরু রাস্তা, মাটির রাস্তা। এখানে যে গাড়িগুলো উঠছে সবার চাকা স্কিড করে যাচ্ছে, তাই ওরা সবাই ধীরে ধীরে উঠছে। যেহেতু ওদের এসইউভি গাড়ি, ওরা ধীরে উঠতে পারছে। আমি এখানে যে গাড়িটা নিয়ে এসেছি সেটা হচ্ছে হন্ডা সিটি। আর আপনারা সকলেই জানেন হন্ডা সিটি তৈরি হয়েছে শহরে চলার জন্য। সেটা এই খাড়া ঢালে তুলতে হলে একেবারে টেনে তুলতে হবে, তাই এখানে একটু ওয়েট করে যাচ্ছি। ওরা সবাই উঠে গেলে তারপরেই আমরা উঠবো। আর আমার অনির উপর পুরোপুরি ভরসা আছে। ও কলকাতা থেকে এই পর্যন্ত গাড়িটা খুব সুন্দরভাবে চালিয়ে নিয়ে এসেছে, কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই। এখনো আমরা ঠিকঠাকভাবে পৌঁছে যাব ইনশাআল্লাহ। দেখে বুঝতেই পারছেন কতখানি জায়গা ধস নেমেছে আর যেতে কতখানি কষ্ট হচ্ছে। এই রাস্তাটা তো তবুও অনেক ভালো। লাচেনে আসার পথে এরকম অনেক রাস্তা পেয়েছি যেখানে ধস নেমেছে, রাস্তার চিহ্ন পর্যন্ত নেই, পাথরের উপর দিয়ে আসতে হচ্ছে। ভীষণ কঠিন রাস্তা পেরিয়ে এসেছি। আচ্ছা একবার ভাবুন তো, যখন ধস নেমেছিল তখন কিরকম অবস্থা হয়েছিল। এখানকার লোকেদের মুখে শুনেছি যখন ধস নেমেছিল তখন অনেক দিন ধরে বাইরের সাথে ওদের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। আর এই লাচেনে সব কিছু আসে বাইরে থেকে, খাবার থেকে শুরু করে সব কিছু। তখন এই লোকেদের মানসিক অবস্থা কিরকম ছিল বুঝতে পারছেন। মানুষগুলো কত কষ্টে ছিল, কত টেনশানে ছিল। আমি যে হোমস্টেতে উঠেছি সেই ওনারের সাথে কথা বলছিলাম। আমি জানতে চাইলাম যখন বর্ষার সময় আসে, যখন ধস নামে, সে সময় কি আপনাদের কোনো সেফ হোমে নিয়ে যাওয়া হয়? উনি বলছিলেন না, আমরা খুব ভয়ে ভয়ে এখানেই থাকি। সেই হিসেবে তো আমরা অনেক ভালো আছি। আমাদের এখানে একটু বন্যার পূর্বাভাস পেলেই সেফ হোমে নিয়ে যাওয়া হয়। আসলে পাহাড়ে ঘুরতে আসা সুন্দর, কিন্তু পাহাড়ে জীবনযাপন খুব কঠিন। এই ব্রিজটাকে দেখুন, কেমন একটা খেলনার সেতু বলে মনে হচ্ছে, তাই না? তবে হ্যাঁ, এইখানে আসার সময় এরকম অনেকগুলো ব্রিজ পেরিয়ে আসতে হয়েছে। আর এই ব্রিজ পেরোনোর সময় এমন আওয়াজ হচ্ছে মনে হচ্ছে ভেঙে পড়ে যাব, ভীষণ ভয় পাচ্ছিলাম। তবে হ্যাঁ, সামনে থেকে এই ব্রিজটা দেখতে ঠিকঠাক, আগেরগুলো তো বেশিরভাগই ভাঙাচোরা ছিল। অনেকক্ষণ ধরে বহু কষ্টে ভাঙাচোরা রাস্তা পেরিয়ে এলাম। এখন মনে হচ্ছে একটু ভালো রাস্তার চেহারা দেখতে পাবো। আপনারা দেখুন, এতক্ষণে আমরা যে প্রাকৃতিক সৌন্দর্য দেখেছিলাম এখন সেটা পুরোটাই চেঞ্জ হতে যাচ্ছে।
এখনো শেষ হতে চাইছে না। আসলে খারাপ রাস্তায় খুব ধীরে ধীরে চলতে হচ্ছে, তাই খারাপ রাস্তা শেষ করতে একটু দেরি হচ্ছে। এখানে রাস্তার কাজ চলছে, দেখেছেন কত বড় রাস্তার কাজ চলছে, কিন্তু খুব সামান্য সংখ্যক শ্রমিক দেখতে পাবেন এখানে। আমাদের ওখানে ফ্ল্যাট রাস্তা ঠিক হয়, তাই দেখি কতগুলো শ্রমিক, কিন্তু এখানে এত কঠিন রাস্তা, এখানে এই সামান্য কিছু শ্রমিক কাজ করছে। রাস্তা সারতে তো দেরি হবেই। পাহাড় দেখতে দেখতে হঠাৎ করে উপর থেকে নিচ পর্যন্ত সাদা মাটি যেখানে দেখতে পাচ্ছেন, সেই জায়গাগুলোতেই মূলত ধস নেমেছিল। এখন তো দিনের বেলা এই খারাপ রাস্তা দিয়ে যাচ্ছি, কিন্তু আমরা মাঙ্গান থেকে যখন লাচুং গেছিলাম সে সময় রাত হয়ে গেছিল। আর এই রকম রাস্তা দেখে মনে হচ্ছে কোথাও গিয়ে হঠাৎ করে রাস্তা নেই। পাহাড়ের রাত মানে একেবারে ঘুটঘুটে অন্ধকার, শুধুমাত্র গাড়ির দুটো হেডলাইটই ভরসা। আর গাড়ির হেডলাইটে যখন এই যে গর্তগুলো চোখে পড়ছে না, এই গর্তগুলোকে আরও ডিপ লাগছিল। যাই হোক, ওটা একটা অন্যরকম অ্যাডভেঞ্চার ছিল, ভীষণ মজা হয়েছে, খুব ভালো লেগেছে। সেই অন্ধকার রাতে পাহাড়ে গাড়িতে চলা একটা অসাধারণ এক্সপিরিয়েন্স, যেটা আমার আগে কখনো ছিল না। আর এখনই তো দিনের বেলা চলছি। এই যে দেখুন, আপনাদের সাথে অভিজ্ঞতার কথা শেয়ার করতে করতে ভালো রাস্তায় পৌঁছে গেছি। এই রাস্তাটা খানিকটা সরু হলেও ভীষণ ভালো, মানে যেটা পেরিয়ে আসলাম তার থেকেও তো অনেক ভালো বাবা, ভীষণ ভালো। এখানকার গাছগুলোকে দেখতে পাচ্ছেন একটু কালচে টাইপের, আর গাছের পাতায় বরফ জমে আছে। অবশ্য কিছু কিছু জায়গায় মাটিতেও কিছু বরফ জমে আছে। আর পাহাড়ের অর্ধেকটা তো মেঘে ঢাকা, পাহাড় মেঘের মধ্যে ঢুকে গেছে। ও মাই গড, কি অসাধারণ দেখতে এই জায়গা। সত্যি বলতে কি, ভিডিওতে সবটা প্রকাশ করা যায় না, কিংবা ভাষাতে সবটা প্রকাশ করা যায় না, যেটা খালি চোখে দেখে শান্তি পাওয়া যায়। এখানে খুব কম সময়ের জন্য গাড়ির জানালা খুললে মনে হচ্ছে জমে যাব। আর দূরে দেখতে পাচ্ছেন পাহাড়ি ঝর্ণাগুলো জমে সাদা হয়ে আছে। আমি আগে কখনো এরকম বরফওয়ালা পাহাড়ে যাইনি, তাই আমার একটু বেশি ভালো লাগছে। আমার একটু ঠান্ডার সমস্যা আছে, তার উপর মাইগ্রেন, আর সেই জন্যই আমি কখনো বরফওয়ালা পাহাড়ে আসার সাহস করিনি। এবার ভাবলাম চলো গিয়ে দেখাই যাক না কি হয়। যদিও ঠান্ডাতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু আমি এখানে ভীষণ এনজয় করছি। যদি আমি আবার সাহস করে এখানে না আসতাম, তাহলে তো আমি এত সুন্দর একটা জায়গা মিস করে যেতাম। সত্যি খুব ভালো লাগছে। আপনারা যদি আমার মতো পাহাড় পছন্দ করেন, তাহলে এখানে এসে ঘুরে যান। ফ্রেন্ডস, দেখুন কোথায় চলে এসেছি। ও মাই গড, প্রত্যেকটা গাছের পাতায় বরফ জমে আছে। এখন আমি কোনো কথা বলতে পারছি না, আপনারা জাস্ট দেখে যান কত সুন্দর এই জায়গা। এই ভিউটা হচ্ছে রাস্তার একটা সাইডের ভিউ, আর উল্টো দিকের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, অনি গাড়ি থেকে নেমে গেছে ক্যামেরা নিয়ে। পাহাড়ি ঝর্ণা থেকে যে চুয়ে চুয়ে জলটা পড়ছে, সেই জলগুলোই এখানে বরফ হয়ে গেছে। আমার তো ইচ্ছে ছিল এই বরফগুলো হাত দিয়ে ধরার, কিন্তু এখানে এত পরিমাণ ঠান্ডা, আমার মনে হচ্ছে আমার মাথার মধ্যে যা কিছু আছে সব ধীরে ধীরে জমতে শুরু করেছে। প্রচণ্ড যন্ত্রণা করছে মাথা, মনে হচ্ছে ভেতর থেকে ফেটে যাবে, এই রকম অবস্থা। তাই আমি গাড়ি থেকে নামলাম না। গ্লাস ভিজে যাবে এক্ষুনি। সুন্দর।
অনেকক্ষণ পরে সূর্য মামার দেখা পেলাম। ঠান্ডার মধ্যে সূর্য উঠেছে, বেশ ভালো লাগছে, কিন্তু আমি একটু হেভি ড্রেস পরে আছি, তাই আমার একটু বেশি গরম লাগছে। যাই হোক, এখানকার আবহাওয়া যখন তখন চেঞ্জ হয়। এইমাত্র সূর্য দেখলাম, কিছুক্ষণ পরে আবার মেঘ হয়ে যাবে। শুনেছি এখানে নাকি বৃষ্টি হয় না, এখানে শুধু তুষারপাত হয় আর বরফ জমে যায়, আর সেই জমা বরফই সূর্যের তাপে গলে গিয়ে নিচে নেমে যায় নদী হয়ে। এখানে চলতে চলতে পাহাড়ের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এক একটা পাহাড় এক এক কালারের, এক একটা পাহাড়ের গাছ এক একটা পাহাড়ের গাছ থেকে আলাদা। একটা রাস্তায় চলতে চলতে আমরা অনেক রকম কালারের সংমিশ্রণ দেখতে পাচ্ছি। এটা সত্যি অসাধারণ অভিজ্ঞতা। যদিও প্রচণ্ড মাথা ব্যথায় চোখ খুলতে অসুবিধে হচ্ছে, আমার মনে হচ্ছে চোখ ভারী হয়ে গেছে, তবুও যেন তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। বাইরে প্রচুর বরফ। গাড়ির জানালার কাছ একটু খুললে হাত জমে যাচ্ছে। গাড়িতে হিটার চলছে, এভাবেই চলতে হচ্ছে আমাদেরকে। আর এই তো হালকা হালকা করে কর্পূর নাকে লাগিয়ে নিচ্ছি, যাতে শ্বাসকষ্টটা না হয়। তাতে মোটামুটি এতক্ষণ পর্যন্ত কাজ করে গেছে, আর বাকিটা আপনাদেরকে জানাচ্ছি কি হয় পৌঁছে দেখি। এখানে উপরে কিছু হোমস্টে আছে, আর সেই হোমস্টেগুলো একেবারে আর্মি এরিয়ার মধ্যে, তাই সেগুলো ভিডিও করতে পারিনি। তবে শুনেছি এখানকার হোমস্টেতে একটাই প্রবলেম হয়, সেটা হচ্ছে জলের পাইপগুলোতে বরফ জমে যায়, আর যেটা ওয়াশরুমে সমস্যা হয়। এখন দেখলাম সব হোমস্টেগুলোতেই লক করা আছে। আমরা এইমাত্র আর্মি ক্যাম্প থেকে আমাদের পারমিটের যে কাগজপত্র ছিল, আমাদের পারমিট, গাড়ির পারমিট, সেগুলো চেক করিয়ে নিলাম। এখানে ভিডিও করা একেবারেই বারণ ছিল, তাই ক্যামেরা বের করতে পারিনি। আর সেই সাথে আমরা এখান থেকে একটা 10 লিটার অক্সিজেন সিলিন্ডার নিয়ে নিলাম। যদিও আমার কাছে একটা 10 লিটার অক্সিজেন সিলিন্ডার আছে, তবুও আরেকটা নিয়ে নিলাম সেফটি সিকিউরিটি হিসেবে। এখান থেকে গুরুদংমার লেক প্রায় 12 কিলোমিটার। মনে হচ্ছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। চলুন তবে যাওয়া যাক। এবার এই পাহাড়গুলোকে দেখুন। রাস্তার দুপাশে দুরকম পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। এক সাইডে পাহাড়ে কিচ্ছু নেই, কোনো গাছ নেই, কোনো ঘাস নেই। আর এক সাইডে দেখুন, পাহাড়ে দেখা যাচ্ছে কালো রঙের ঘাস। একই রাস্তায় চলতে চলতে আমরা কত রকম পাহাড় দেখে ফেললাম, এটাও একটা ভাগ্যের ব্যাপার। ফ্রেন্ডস, এখন আমরা একেবারেই পাহাড়ের উপরে উঠে গেছি। এখান থেকে আর মাত্র 5 কিলোমিটার গুরুদংমার লেক। আর দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে পুরো মরুভূমির মতো। এটাকে অবশ্য ঠান্ডার মরুভূমি বলা হয়। এখানে কোনো বৃষ্টি হয় না, যখন স্নোফল হয় তখন পুরোটাই বরফে মোড়া থাকে। যেহেতু এখন পর্যন্ত স্নোফল শুরু হয়নি, তাই এখন রাস্তার দুপাশে পুরোটাই ফাঁকা মরুভূমি হয়ে আছে। ফ্রেন্ডস, আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি
যেখান থেকে গুরুদংমার লেক ম্যাক্সিমাম 3 কিলোমিটার। এখান থেকে কিছুতেই এগোতে পারবো না, কারণ এই মুহূর্তে আমার প্রচন্ড শরীর খারাপ লাগছে, শ্বাসকষ্ট হচ্ছে, মাথা ব্যথা করছে, বমি পাচ্ছে, এমন প্রচন্ড মাথা যন্ত্রণা, মনে হচ্ছে আমার মাথা ব্লাস্ট করে যাবে। শুধুমাত্র আমার হলে বিষয়টা একরকম হতো, কিন্তু অনিরও প্রচন্ড মাথা যন্ত্রণা করছে। আর যে গাড়ি চালিয়ে নিয়ে যাবে তার শারীরিক অসুস্থতাটাকে আমরা উপেক্ষা করতে পারি না কোনোভাবেই। তাই এখান থেকে ফিরে যাচ্ছে। আমার কাছে যে অক্সিজেন সিলিন্ডার আছে সেটা ইউজ করছি, কর্পূর ইউজ করছি, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না। ভাগ্যিস আমি আরেকটা সিলিন্ডার অক্সিজেন নিয়ে রেখেছিলাম। একটা অক্সিজেন সিলিন্ডার অলরেডি শেষ হয়ে গেছে। অনেকটা দূর উপরে উঠে এসেছি, ততটাই নিচে নামতে হবে, আর সেই জন্য বাকি অক্সিজেন সিলিন্ডারটাও কাজে লেগে যাবে। এই তো নাকে কর্পূর লাগিয়ে বসে আছি, আর হচ্ছে কর্পূরেও যখন হচ্ছে না, মাথা ঘুরছে, তখন এই তো অক্সিজেন নিয়ে নিচ্ছে। সব থেকে কষ্টের বিষয় হলো এত কষ্ট করে এত কাছাকাছি আসার পরেও, সুন্দর ভালো রাস্তা পাওয়ার পরেও পৌঁছতে পারলাম না। আবারও আসব, তখন প্রস্তুতি নিয়ে আসব। আগে কিছুদিন এখানে থেকে এখানকার আবহাওয়ার সাথে নিজেকে মানিয়ে নেব, তারপরে আসব। আজকেও আমি অসুস্থ হয়ে গেছি, তারপরেও যাওয়ার চেষ্টা করেছি। যেখান থেকে গুরুদংমার আর মাত্র 3 কিলোমিটার ছিল, সেখান থেকে যেতে পারলাম না। আর আমারটা একটা অস্বস্তি প্রথম থেকেই ছিল, কিন্তু অনিরও অস্বস্তিটা শুরু হয়েছিল, ঘুম ঘুম পাচ্ছিল, তারপরে শ্বাসকষ্ট হচ্ছিল, আর সেজন্য ওখানকার আর্মিরা বলল কিছুক্ষণ এখানে থেমে রেস্ট নিয়ে আপনারা চলে যান। এবারকার মতো এই পর্যন্তই গুরুদংমার। এরপরে যখন আসবো, তখন আসার আগে খুব ভালো করে প্রস্তুতি নিয়ে আসবো, যা যা করতে হয় তাই তাই করব, তারপরে এখানে আসবো। আসলে কখনো এরকম জায়গায় যাওয়া হয়নি। এমনিতেই নর্মাল হিলে আমার কোনো কিছু হয় না, আমি ভীষণ এনজয় করি, কিন্তু এরকম বরফওয়ালা হিলে আমি কখনো আসিনি। আর এত হাই, তো যাই হোক, এই জন্যই হচ্ছে 18,000 ফিট হাইটে গুরুদংমার লেক আছে। এর আগে যে পাহাড় আছে সেগুলো সব 4,000, 5,000, 6,000 ফিট হাইটের আছে। এটা 18,000 ফিট হাইটে হট করে, আর হাইট সময়ের সাথে সাথে গেইন হলে অসুবিধা হয়। দুম করে অনেকটা হাইট গেইন হয়ে গেলে তখন এই সমস্ত সমস্যাগুলো দেখা দেয়। আজকের মতো এই পর্যন্তই, আমরা হোটেলে ফিরে যাচ্ছি। আর ফ্রেন্ডস, আপনারা যদি এখানে আসেন তাহলে অবশ্যই প্রস্তুতি নিয়ে আসবেন। থ্যাংক ইউ আপনাদের সবাইকে।